চলো, আজকে একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যাদের অর্থনীতি সাবজেক্টটা রয়েছে, এবং বিশেষ করে তাদের জন্য যারা অর্থনীতি খুব একটা সারা বছর পড়েনি। লাস্ট মোমেন্ট যে সাজেশন হয়, সেই লাস্ট মোমেন্ট সাজেশন টাইপের লাস্ট এক মাস বেঁচে আছে। লাস্ট এক মাসে কি কি 2 নম্বরের প্রশ্ন পড়তে পারে তার একটা সাজেশন। সত্যি কথা বলতে গেলে কিন্তু ছোট প্রশ্নের কোনো সাজেশন হয় না। সাজেশন ভিত্তিক পড়া উচিত নয়। বড় কোশ্চেন তাও সাজেশন করা যায়, ছোট প্রশ্নের কিন্তু সাজেশন হয় না। কিন্তু আমি এখানে একটা তাও সাজেশন দিলাম। নিশ্চয়ই তোমরা বিগত বছরের প্রশ্নপত্র দেখে থাকবে, সেখানে 10টা 2 নম্বরের প্রশ্ন আসে। তো বই থেকে 8টা চ্যাপ্টার থেকে, যে 8টা চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে, সেই 8টা চ্যাপ্টার থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, সেই 2 নম্বরের প্রশ্নগুলো মানে যেগুলো আসতে পারে বলে আমার মনে হয়, সেগুলোর আমি একটা সাজেশন দিলাম। এগুলো খানিকটা আমি রিস্ক নিয়েই দিচ্ছি, এগুলোর পেছনে খুব একটা গ্যারান্টি দিতে আমি পারবো না। এই কারণেই পারবো না, কারণ সততার সাথে আমাকে এগুলো বলতে হবে, কারণ ছোট প্রশ্নের সাজেশন হয় না। কিন্তু তার পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল। 20 নম্বর থাকে, তার মধ্যে তোমরা অনায়াসে আমার মনে হয় যে 14, 15, 16 নম্বর তোমরা যদি এই সবগুলো ভালোভাবে বুঝে করতে পারো তাহলে ভালো হয়। দেখো, আমি এখানে শুধু কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি, কিন্তু এই প্রশ্নগুলো জানলেই হবে না। প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে পড়তে হবে, রেডি করতে হবে, বুঝে পড়তে হবে। বিশেষ করে এটা তো অর্থনীতি, তাই না বুঝলে চলবে না। যদি বুঝে ফেলতে পারো তাহলে তো অনেকই ভালো। এখন অত সময় নেই যে ভিডিও বানাবো আলাদা আলাদা করে এই প্রত্যেকটা প্রশ্ন উত্তর ধরে ধরে। আমার আরও আগে বানানো হয়তো উচিত ছিল, কিন্তু নিজের বিভিন্ন কাজের কারণে আমি বানিয়ে উঠতে পারিনি। যাই হোক, তোমাদের কাছে আপাতত বই আছে নিশ্চয়ই। আমি প্রশ্নগুলো বলে যাচ্ছি, স্ক্রিনে আমি দেখিয়ে যাব। তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। যে প্রশ্নগুলো আমি স্ক্রিনে পার করে যাব, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, খাতায় নোট ডাউন করে পড়াশোনা চালিয়ে যেতে পারো লাস্টে এক মাসে। অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সে, এটা হচ্ছে আমার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার ব্লগিং চ্যানেলের লিঙ্ক, এই লিঙ্কটা দিয়ে দেবো। ওই লিঙ্কটা টাচ করলে তোমরা এটা কিন্তু পেয়ে যাবে। এই ব্লগিং চ্যানেলটাতে আমার বিভিন্ন লেখালেখিও দেওয়া থাকে। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে এটা সাবস্ক্রাইব বা লাইক করে দিতে পারো, হোয়াট এভার তোমাদের ইচ্ছা সেটা। মোট কথা, হয় স্ক্রিনশট নিয়ে নেবে বা আদারওয়াইজ এই ব্লগিং চ্যানেলের লিঙ্কটা টাচ করবে, যেটা ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা এগুলো পেয়ে যাবে। চলো দেখা যাক কী কী 2 নম্বরের প্রশ্ন করলে তোমাদের 15 থেকে 20 নম্বর অনায়াসে হাতের মুঠোয় হয়ে যেতে পারে। চলো তাহলে এই যে 2 মার্কসের সাজেশন অর্থনীতি চাহিদা চ্যাপ্টার থেকে দেখেন ওই 10খানা প্রশ্ন মনে হয় আমি দিয়েছি। এই যে এই 10টা প্রশ্ন তোমরা একবার স্ক্রিনশট তুলে নিতে পারো। চাহিদা কাকে বলে? ব্যক্তিগত চাহিদা নির্ধারণ করে হয়ে গেছে, নির্ধারণকারী 2টি বিষয় উল্লেখ করো। চাহিদার সূত্রটি বিবৃত করো। চাহিদার নিয়মের যে কোনো 2টি ব্যতিক্রম। চাহিদার পরিমাণে পরিবর্তন। চাহিদায় পরিবর্তন। নিকৃষ্ট দ্রব্য কী? গিফেন দ্রব্য কী? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়ম কী? ভেবলেন প্রভাব কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। এছাড়া স্থিতিস্থাপকতা ধারণা সেকেন্ড চ্যাপ্টার, এটা একটু খুবই বোঝার চ্যাপ্টার, একটু জটিল চ্যাপ্টার, তাই এখান থেকে সহজ প্রশ্নই আসে। চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে? চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে? চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা কাকে বলে? তারপর একটা অঙ্ক দিয়ে দেয়, যে অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডিজিটগুলো চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, অঙ্ক আসার চান্স প্রবল, 1 বছর এসেওছে। তারপরে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা কী, এর মান কত, এর রেখা তার আকৃতি কীরকম হয়? সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদার অর্থ কী, এর মান কত, রেখার আকৃতি কীরকম হয়? পুরোপুরি বোঝার উপর ডিপেন্ড করে এগুলো করতে হবে, তাই এগুলো বুঝে বুঝে একটু করতে হবে। আমি এই মুহূর্তে এই ছোট্ট ভিডিওটাতে বোঝাতে পারছি না, তোমরা একটু চেষ্টা করো বইপত্র ঘাঁটার বা বুঝে নেওয়ার। বা যদি বুঝতে না পারো তাহলে কোন প্রশ্নগুলো বুঝতে পারছো না সেটা কমেন্ট বক্সেও জানাতে পারো তোমরা, তাহলে আমি সেগুলো নিয়ে একটা ভিডিও চটজলদি বানিয়ে ফেলতে পারি। চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারণকারী 2টি বিষয়ের নাম লেখো। তারপর উৎপাদন ব্যয় থার্ড চ্যাপ্টার, এখান থেকে দিয়েছি পরিবর্তনীয় ব্যয় কাকে বলে, স্থির ব্যয় কাকে বলে, এদের উদাহরণগুলো বেশি গুরুত্বপূর্ণ। গড় ব্যয় কাকে বলে, প্রান্তিক ব্যয় কাকে বলে, গড় ব্যয় প্রান্তিক ব্যয়ের সম্পর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার চান্স প্রবল। আর এই চ্যাপ্টারে অনেকগুলো রেখা রয়েছে, সেই রেখাগুলো আকৃতি কেমন হয় এবং সেগুলো ছবিগুলো আঁকতে হবে আমাদেরকে। দেখতে পাচ্ছ, টোটাল কস্ট, টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভ্যারিয়েবল কস্ট, এভারেজ কস্ট, এভারেজ ভ্যারিয়েবল কস্ট, এভারেজ ফিক্সড কস্ট,
আর মার্জিনাল কস্ট এই একটা রেখা ছবি সহ কেমন হয় আমাদেরকে জেনে রাখতে হবে। সুযোগ ব্যয় কাকে বলে, স্বল্পকালে মোট উৎপাদন শূন্য হলে মোট ব্যয় কত হবে, এই প্রশ্নগুলো। 4th চ্যাপ্টার হচ্ছে রেভিনিউ বা আয়। এখান থেকে হচ্ছে দেখাও যে কোনো ফার্মের গড় রেভিনিউ তার উৎপাদিত দ্রব্যের বাজার দাম পরস্পর সমান। তারপর দাম স্থির থাকলে AR ও MR রেখার সম্পর্ক ব্যাখ্যা করো। দাম পরিবর্তনশীল হলে AR ও MR রেখার সম্পর্ক ব্যাখ্যা করো। মোট রেভিনিউ রেখার ঊর্ধ্বগামী অংশ প্রান্তিক রেভিনিউ রেখা কীরূপ হবে চিত্র সহযোগে দেখাও। চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান 1 হলে প্রান্তিক রেভিনিউ শূন্য হয় কেন ব্যাখ্যা করো। চাহিদা দামগত স্থিতিস্থাপকতার মান অসীম হলে দাম ও প্রান্তিক এটা টাইপিং মিস্টেক হয়েছে, প্রান্তিক রেভিনিউর মধ্যে সম্পর্কটি কেমন হবে ব্যাখ্যা করো। AR ও MR এর সম্পর্কটি লেখো। এইগুলো তোমরা পড়বে, সবচেয়ে ভালো হবে আমি এগুলো এডিট করে দেবো আরেকবার, এবং এডিট করে তোমরা লিঙ্কটাতেই ডাইরেক্ট চলে যাবে। তারপর রাজকোষ নীতি থেকে এগুলো রয়েছে। রাজকোষ নীতি কাকে বলে, প্রসারমূলক ফিসক্যাল নীতি বা রাজকোষ নীতিও থাকতে পারে কাকে বলে, সরকারি ব্যয়ের গুণক কাকে বলে, ঘাটতি বাজেট কাকে বলে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দুটি রাজকোষ ব্যবস্থা, সংকোচনমূলক রাজকোষ নীতি বলতে কী বোঝায়, কর রাজস্বের গুণকের মান কত। এই চ্যাপ্টার থেকেও 1-2 অঙ্ক থাকতে পারে, আমি এখানে অ্যাড করিনি, তোমাদের সম্ভব হলে করে নিতে পারো। আর বিস্তৃতি পরিমাপক থেকে সহজ কয়েকটা 2 নম্বর প্রশ্ন থাকে। বিস্তৃতি কাকে বলে, প্রসারের সুবিধা অসুবিধা, বিস্তৃতির সুবিধা অসুবিধা, ঠিক আছে। তারপর লোরেঞ্জ রেখা কাকে বলে, সমক পার্থক্য কাকে বলে, লোরেঞ্জ রেখার বা লোরেঞ্জ অনুপাতের সর্বোচ্চ সর্বনিম্ন মান কত, 0 সর্বনিম্ন মান, 1 সর্বোচ্চ মান। একটা উত্তর আমি বলেও দিলাম। তারপর দারিদ্র বেকারি বৈষম্য, এটাও সহজ চ্যাপ্টার। দারিদ্র রেখা কাকে বলে, দারিদ্রের দুটি কারণ, মৌসুমি বেকারত্ব কী, প্রযুক্তিগত বেকারত্ব কী, ছদ্ম বেকারত্ব কী। তারপরে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের উদ্দেশ্য কী। এটার উদ্দেশ্য হচ্ছে 100 দিনের কাজ দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি করা, সোজা কথা। বাণিজ্য চক্রজনিত বেকারত্ব কাকে বলে, আয় বৈষম্যের দুটি কারণ, একচেটিয়া শিল্প সমষ্টি কাকে বলে, একচেটিয়া শিল্প প্রতিষ্ঠান কাকে বলে, দারিদ্রের ফাঁক কাকে বলে, দারিদ্র পরিমাপের মাথা গোনা পদ্ধতি, দারিদ্র বানানগুলো দেখো মিক্স টাইপিং হয়েছে, একটা জফালা হতো এখানে। তারপর লাস্ট চ্যাপ্টার ব্যাংকিং, বিমা, আন্তর্জাতিক বাণিজ্যে অর্থনৈতিক সংস্কার, এই চ্যাপ্টারটা থেকে এই প্রশ্নগুলো। নরসিংহ কমিটির দুটি সুপারিশ, জীবন বিমা সাধারণ বিমার পার্থক্য কী, সাধারণ বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলে কেন, জীবন বিমাকে প্রতিশ্রুতির চুক্তি বলে কেন, বিমা ক্ষেত্রে সংস্কারের জন্য মালহোত্রা কমিটির যে কোনো দুটি সুপারিশ উল্লেখ করো, বৈদেশিক বাণিজ্যে উদারীকরণ বলতে কী বোঝায়, চলতি খাতে ভারতীয় টাকা রূপান্তরযোগ্যতা বলতে কী বোঝায়, নগদ জমার অনুপাত কাকে বলে, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসেবে ভারতের দুটি সুবিধা দুটি অসুবিধা। দুটো কোশ্চেন আমি একসাথে করে দিয়েছি এখানে, বিশ্ব বাণিজ্য সংস্থার দুটি কাজ। এই কয়েকটা কোশ্চেন যদি ভালোভাবে করে যেতে পারো, 20 নম্বরের আমার মনে হয় না খুব একটা বেশি তোমাদের অসুবিধায় পড়তে হবে বলে। যদি এতক্ষণ দেখে থাকো তাহলে তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ জ্ঞান বাড়লে আরও বাড়তে থাকে। শেয়ারিং ইজ কেয়ারিং। চলো বাই, টাটা। আরেকটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো তোমরা যারা দেখছো বা শেষ অবধি দেখেছো কমেন্টে জানাতে পারো। আমি তাহলে অনেকগুলো কমেন্ট এলে, মানে অনেকগুলো প্রশ্ন যদি অনেকজন বলে থাকে, সেগুলো নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো আমি।